আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। দীর্ঘদিন পরেই তোমাদের সম্মুখে ক্লাস নিয়ে আবার হাজির হয়েছি। এই প্যান্ডেমিক সিচুয়েশনে স্বাভাবিকভাবেই গোটা পৃথিবীরই সকল ছাত্রছাত্রী নেয় তোমাদেরও পড়াশোনার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সামনে কবে তোমাদের এইচএসএ পরীক্ষা হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য এই মুহূর্তে আমাদের কাছেও নেই, কিন্তু তারপরেও আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। কারণ যে কোনো সময় ক্লাস শুরু হতে পারে, প্যান্ডেমিক সিচুয়েশন পরিস্থিতি কিছুটা যদি ভালো হয়। আর ক্লাসের পরেই তোমাদের এইচএসএ পরীক্ষারও হয়তো বা সময় হয়ে যাবে। তাছাড়া আমাদের বসে থাকলে চলবে না, প্রতিনিয়তই আমাদের নতুন কিছু শেখার চেষ্টা করতে হবে। কারণ আমাদের অ্যাডমিশন টেস্টগুলো ক্ষেত্রেও কিন্তু এই বিভিন্ন বিষয়গুলি কাজে লাগবে। তো যাই হোক, আমাদের তোমরা জানো যে যদিও তোমাদের কোর্স শেষ করে দেওয়া হয়েছে সিলেবাস অনুযায়ী, কিন্তু তারপরেও আমরা আবার এগুলোকে রিপিট করার জন্য আমরা আবার উদ্যোগ নিয়েছি। কলেজ কর্তৃপক্ষ প্রিন্সিপাল মহোদয়ের নেতৃত্বে উদ্যোগটা নিয়েছে, আমরা তাতে সামিল হয়েছি। তো আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের এমন একটি বিষয় যে আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি তোমাদের অনেকেরই ধারণা এটা শুধুমাত্র তৃতীয় অধ্যায়ের বিষয়, আসলে কিন্তু তা নয়, এটি ভেক্টর রিলেটেড এবং এই সংক্রান্ত বিভিন্ন রকমের সমস্যায় থেকে থাকে পরীক্ষা বা অ্যাডমিশনে। তো আমরা আজকে বিশেষভাবে এই আপেক্ষিক গতির সমস্যাগুলোর সমাধানের উপরে নজর দেব। আসলে একদিনে গোটা চ্যাপ্টারটা তো শেষ করা সম্ভব নয়, তাই নাকি? বা তোমরা ইতিমধ্যেই এই দ্বিতীয় অধ্যায়টি একাধিকবার তোমাদের এটা রিভিশন হয়েছে। সুতরাং আমি মনে করি যে আমরা যদি একটু ভিন্নভাবে আপেক্ষিক গতির সমস্যার সমাধানগুলো সহজভাবে শিখতে পারি, তো আমার মনে হয় যে এটি তোমাদের জন্য কাজে দেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো তোমরা দেখতে পাচ্ছ যে আসলে আজকে আলোচনার বিষয় হচ্ছে ভেক্টর আপেক্ষিক গতি। তো আমার পরিচয়ে তোমরা তো জানোই, তারপর এটি ফর্মালিটিজ অনুসারে দিয়ে রেখেছি। এটা একটু ঠিক করে দাও। দেখো যে এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের থেকে থাকে, তাই না? যে কোনো একদিন বর্ষার দিনে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি স্বাভাবিকভাবে কীভাবে খারাপভাবে পড়ে, যদি বাতাস না থাকে, সেখানে আর কোনো যদি কি বলা যায় তার উপর প্রভাব বিস্তারকারী কোনো যদি ফ্যাক্টর না থাকে, তাহলে সেটি লম্বভাবেই পড়ে, বৃষ্টি কিন্তু তাই পড়বে। আচ্ছা, এই লম্বভাবে পড়ছিল, আর এই সময় কি হলো যে একজন ব্যক্তি 15 মিটার পার সেকেন্ড বেগে 15 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে পড়ছিল, আর একটা রিক্সা নিয়ে একজন ব্যক্তি এই সময় কী করলো, কামাল নামে একজন ব্যক্তি, সে কী করলো, কলেজের দিকে যাত্রা শুরু করলো। ঠিক আছে, প্রথমে সে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থাকা অবস্থায় সে একভাবে বৃষ্টি লম্বভাবে পড়ে, আর লম্বভাবে পড়ন্ত বৃষ্টি থেকে বাঁচার জন্য আমাদেরকে সোজা উলম্বভাবে ছাতা ধরতে হবে, তাই নাকি? এখন যদি এই কামাল কলেজের দিকে রওনা দিল কিভাবে, রিক্সা নিয়ে, তাহলে সেই সময় তাকে কি আর ছাতা ওইভাবে ধরলে চলবে? বা দাঁড়িয়ে থাকা অবস্থায় বৃষ্টি তার ছাতায় যত বেগে এসে আঘাত করছিল, যখন সে রিক্সায় চলমান হবে তখন কিন্তু এই তার ছাতায় বৃষ্টি যেভাবে আঘাত করবে তার বেগ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এই চলন্ত অবস্থায় বৃষ্টি তার ছাতায় কত বেগে আঘাত করবে এটি কিন্তু লব্ধি বেগ নয়, এটি কিন্তু আপেক্ষিক বেগের বিষয়। আর এই চলন্ত রিক্সাতে তাকে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে ছাতা কত কোণে ধরতে হবে সেটিও এখানে বের করতে বলা হয়েছে। তো আমরা জাস্ট এখানে আমাদের কাছে ইনফরমেশন দুটো আছে, একটা হচ্ছে যে বৃষ্টি উলম্বভাবে পড়ছে 15 মিটার পার সেকেন্ড উলম্বভাবে, এটিও একটা ইনফরমেশন। আর রিক্সা যোগে কামাল 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে অনুভূমিক বরাবর, অর্থাৎ ভূমির সমান্তরালে, এটিও একটা ইনফরমেশন। এখানে দুটি ইনফরমেশন আছে, এখানে বেগের মান এবং দিক দুটি দেওয়া আছে। তো প্রথমেই আমরা যে চলন্ত অবস্থায় বৃষ্টির কত বেগে কামালের ছাতায় এসে পড়বে, তো আমরা এই বিষয়গুলোকে যদি এভাবে দেখি, আমরা একটি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা বিবেচনা করলাম। তো এখানে বলা হচ্ছে যে বৃষ্টি পড়ছে, রঙিন কলম আছে,
রঙিন কোনো কলম আছে কিনা? নাই না? আচ্ছা, তো বৃষ্টি পড়ছে উলম্বভাবে। এটি হচ্ছে VR 15 মিটার পার সেকেন্ড। আর একজন কামাল কি করলো? গতিশীল হলো রিকশায়। আমরা ধরে নিচ্ছি যে সে ধনাত্মক এক্স অক্ষ বরাবরই গতিশীল হলো। এখানে নির্দিষ্টভাবে বলে দেওয়া নাই যে কোন দিকে গতিশীল হলো, ঠিক আছে? এটি পূর্ব থেকে পশ্চিমে নাকি পশ্চিম থেকে পূর্বে, এভাবে বলা নেই। জাস্ট বলা হচ্ছে যে কামাল রিকশায় চড়ে গতিশীল হলো। তো কামাল রিকশায় চড়ে গতিশীল হলো 10 মিটার পার সেকেন্ড। সেটি হলো অনুভূমিক বরাবর। এখন আমরা যদি VR এটাকে ভেক্টর হিসেবে প্রকাশ করে থাকি, এটি হচ্ছে 15 মাইনাস 15J, তাই নয় কি? কারণ বেগের মান হচ্ছে, এখানে বৃষ্টির বেগ হচ্ছে 15 আর এর ডিরেকশন হচ্ছে ধনাত্মক না ঋণাত্মক y অক্ষ বরাবর। না, আচ্ছা লাগবে। এই জন্য এর ডিরেকশনে আমরা মাইনাস জে দিয়েছি, আর এটি শুধু একটি উপাংশ আছে। তাহলে একই রকম ভাবে VK অর্থাৎ কামালের যে বেগ রিকশায় চড়ে সেটি হচ্ছে প্লাস 10J। সুতরাং এখানে আমরা যখন কামাল যখন রিকশায় চড়ে চলতে থাকবে, তখন কামালের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের মান এবং দিক কত হবে সেটি তো বের করার বিষয়। এখন আপেক্ষিক বেগের যে বিষয় সেটি আমরা জানি যে VKR অর্থাৎ কামালের সাপেক্ষে বৃষ্টির যে আপেক্ষিক বেগ সেটির কথা আমরা বলছি। সেটা সমান সমান আমরা জানি যে VR মাইনাস VK, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হবে সেটি সবসময় বিয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কামালের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, নিঃসন্দেহে বৃষ্টির সাপেক্ষে কামালের আপেক্ষিক বেগ এটি হবে না, কারণ আসলে বৃষ্টি তো জড়ও একটা বস্তু, তাই না কি? তো সুতরাং আমরা কামাল হচ্ছে এখানে অবজারভার, কামাল সে বিষয়টিকে খেয়াল করছে, লক্ষ্য করছে। সুতরাং কামালের সাপেক্ষে বৃষ্টির যে আপেক্ষিক বেগ সেটি হবে VKR, এবং সেক্ষেত্রে কামালের বেগটিকে আমরা বিয়োগ করছি। সুতরাং এটি আমরা লিখতে পারি সমান সমান VR মাইনাস 15J মাইনাস 15K। তো তাহলে আমরা এটাই কিন্তু পেলাম কামালের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। আচ্ছা, একটু দিয়েছি, এটি এখন এই ভেক্টরটাকে যদি আমরা নতুনভাবে আঁকি, আমরা আসলে এই দুটি ভেক্টরের সাপেক্ষে কিন্তু আমরা নতুন একটা ভেক্টর পেলাম, ঠিক আছে? তাহলে এবার আমরা আপেক্ষিক বেগ পেয়ে গেলাম। সুতরাং আমি এটা মুছে দিচ্ছি। এবার এই নতুন ভেক্টরটাকে আমরা আঁকি। এই নতুন ভেক্টরটার ডিরেকশন তাহলে কেমন হচ্ছে? মাইনাস 15J এবং মাইনাস 15K। তাহলে এটা হচ্ছে মাইনাস 15J, অর্থাৎ এদিকে 15J আর এদিকে কি, সরি এখানে নট 15, এটা 10 I, সরি এটি I হবে। আচ্ছা, 10I। সুতরাং এই 15J এবং 10I আমরা দেখতে পাচ্ছ যে ডিরেকশন দুটি আসলে কেমন হচ্ছে। এই অনুসারে নিঃসন্দেহে এদের লব্ধি বেগ সেটির মান কত হবে? সুতরাং VKR ইজ ইকুয়াল টু রুট ওভার মাইনাস 15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, যেটি সমান সমান আমাদের কত হচ্ছে? আঠারো মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টিটা পড়ছে। তো নিঃসন্দেহে 18 মিটার পার সেকেন্ড
ডিরেকশন কোন দিকে হবে? নিঃসন্দেহে মাইনাস এক্স এবং মাইনাস ওয়াই, এই যে অক্ষ, এই দুটি অক্ষের মাঝে কোন একদিকে, তার মানে বৃষ্টি এইভাবে পড়বে এত বেগে। ঠিক আছে, তাহলে ভি কে আর এর মান হবে 18 মিটার পার সেকেন্ড, যেটি পড়বে মাইনাস এক্স এবং মাইনাস ওয়াই অক্ষের দিকে। তো সুতরাং কামালকে এখন ছাতা ধরতে হবে কত কোণে? তো কামালকে ছাতা ধরতে হবে যত কোণে, সেইটাকে যদি আমরা ডিনোট করতে চাই, তাহলে আমরা উলম্ব দিকের সঙ্গে যদি কত কোণে ছাতা ধরতে হয়, তাহলে এইটাকে বের করতে হবে থিটা। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকেও থিটা বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এই থিটাটা নির্ণয় করতে গেলে আমরা দুইভাবে বের করতে পারি। আমরা থিটা ইজ ইকুয়াল টু, অর্থাৎ আমরা সেই ভেক্টরের যে সামুদ্রিকের সূত্র অনুসারে যে আমরা কোণ বের করতে শিখেছি সেটাও প্রয়োগ করতে পারি। আবার এখানে পাশাপাশি এটিও করা যেতে পারে যে এখানে ত্রিভুজ সূত্র, ভেক্টরের ত্রিভুজ সূত্র প্রয়োগ করা যেতে পারে। অর্থাৎ একটি 15 আর এটা হচ্ছে 10i। তাহলে আমরা এখানে থিটা বের করতে চাইলে সুতরাং tan ইনভার্স লম্ব বাই ভূমি, (33.69 ডিগ্রি। অর্থাৎ কামালকে বৃষ্টি থেকে, মানে রিকশায় চলন্ত অবস্থায় ছাতাটাকে বাঁকা করতে হবে। তাহলে সেই কত কোণে বাঁকা করতে হবে সেটি বলা হচ্ছে যে এই বাঁকাটার পরিমাণ হবে এই যে এই কোণ, সেটি হবে 33.69 ডিগ্রি। আর এই যে চলমান অবস্থায় তার ছাতায়, আসলে সে যখন দাঁড়িয়েছিল তখন কিন্তু বৃষ্টি তার ছাতায় কত বেগে এসে পড়ছিল? 15 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে, যেটি তোমাদের অঙ্কে বলা আছে 15 মিটার পার সেকেন্ড বেগে। আর যখন চলন্ত অবস্থায় ছাতায় এসে কত বেগে পড়ছে? 18 মিটার পার সেকেন্ড বেগে। এটি হচ্ছে আপেক্ষিক বেগ। এবং কত কোণে তাকে ছাতা ধরতে হবে সেটি হচ্ছে 33.69 ডিগ্রি। তাহলে আমরা এই দুটি অঙ্কই কিন্তু একসঙ্গে বের করে দিলাম। তোমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের দুটি অঙ্কই ছিল কিন্তু এইরকম, যে কত বেগে এসে ছাতা আঘাত করবে বৃষ্টি, আর এবং সেই ছাতাটাকে কত কোণে ধরতে হবে সেটি। এবার শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে আমাদের দ্বিতীয় অঙ্কটি, সেটি হচ্ছে যে বৃষ্টির প্রকৃত বেগ লম্বভাবে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার এবং 60 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে। একই সঙ্গে দুটি ঘটনা ঘটছে, অর্থাৎ বৃষ্টি লম্বভাবে পড়ার কথা, কিন্তু বাতাস প্রবাহিত হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে। এখন একই সময় পূর্ব থেকে পশ্চিম দিকে একটি গাড়িও কিন্তু চলছে 100 কিলোমিটার পার আওয়ার। সেক্ষেত্রে গাড়িটির কোন কাজ ভিজবে, সামনের কাজ নাকি পেছনের কাজ? এই ধরনের ক্লাসগুলি সরাসরি তোমাদের উপস্থিতি হতে পারলে নিঃসন্দেহে অনেক ভালো হতো, কিন্তু যাক, এই পরিস্থিতিতে এটাই সর্বোত্তম ব্যবস্থা আমাদের, সুতরাং আমরা এটার সুবিধাটাই গ্রহণ করি। তো যেটা বলা হচ্ছে যে বৃষ্টির প্রকৃত বেগ লম্বভাবে 10 কিলোমিটার পার আওয়ার, তো আমরা একই রকমভাবে এখানে একটি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা প্রথমে আমরা বিবেচনা করি। আমরা জানি যে এটা এটা হচ্ছে পূর্ব দিক, পশ্চিম দিক আমরা এইভাবে ডিনোট করি। পাশাপাশি এটি কিন্তু প্লাস এক্স, এটি মাইনাস এক্স, প্লাস ওয়াই, মাইনাস ওয়াই।
তাহলে এখানে বৃষ্টি পড়ছে উপর থেকে নিচের দিকে, তাহলে বৃষ্টির ডিরেকশন কিন্তু ঋণাত্মক y অক্ষ বরাবর, এবং সেখানে বলা হচ্ছে যে 10 কিলোমিটার পার আওয়ার, বৃষ্টির বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ তাহলে সেক্ষেত্রে ভিরেন 10 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার যদি হয় তাহলে সেক্ষেত্রে মিটারে প্রকাশ করলে এটি 2.77 মিটার পার সেকেন্ড, -2.77, আচ্ছা মিটার পার সেকেন্ড, কিন্তু আমরা ডিরেকশন একদম ভেক্টর রূপে প্রকাশ করছি -2.77, তাহলে বৃষ্টি পড়ছে। বাতাস শুরু হয়েছে এবং বলা হচ্ছে যে সেটি বাতাসটাও কিন্তু প্রবাহিত হচ্ছে পূর্ব হতে পশ্চিম দিকে, বাতাস ঊর্ধ্বাকাশে বাতাস আছে পূর্ব থেকে পশ্চিম দিকে, কত বেগে? 60 কিলোমিটার পার আওয়ার বেগে। 60 কিলোমিটার, তার মানে হচ্ছে যে 16.66। এটি আচ্ছা মিটার পার সেকেন্ড, এটি হচ্ছে ভিরেন। তো সুতরাং আমরা বলছি যে ভি এয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এটার ডিরেকশনও কিন্তু -16.67 আই। এখন এ দুটি মিলে তাহলে বাতাস সরাসরি বৃষ্টির উপরে কিন্তু প্রভাব বিস্তার করছে। তো সুতরাং এটি কিন্তু আপেক্ষিক বেগ নয়, এটি কিন্তু লব্ধি বেগের বিষয়। তাহলে এটা হবে লব্ধি বেগ, বাতাস সরাসরি বৃষ্টির বেগের উপর প্রভাব বিস্তার করছে, এটি হবে লব্ধি বেগ। তাহলে লব্ধি বেগের নিয়ম অনুসারে আমরা এখানে লিখতেই পারি যে সুতরাং ভি আর প্রাইম ইজ ইকুয়াল টু, ভি আর প্রাইম মানে আমরা এটি দিলাম লব্ধি বেগ, ভি আর প্রাইম ইজ ইকুয়াল টু আমরা এই দুইটা থেকেই রুট ওভার যে -16.67 স্কোয়ার প্লাস -2.77 স্কোয়ার, যেটির মান হচ্ছে (16.898) অর্থাৎ 16.9 লিখতে পারি আমরা। এটি হচ্ছে বাতাসের ফলে যে বৃষ্টির বেগ চেঞ্জ হয়ে যাবে, বেগের মান চেঞ্জ হয়ে যাবে, এবং নিঃসন্দেহে সেই বেগের মানটা চেঞ্জ হলে তাহলে এইরকম কোনো একটা দিকে চেঞ্জ হবে, বৃষ্টিটি আর সোজাসুজি না পড়ে বৃষ্টিটা তির্যকভাবে পড়বে। তাহলে ভি আর প্রাইম এর মানটা হবে আমাদের এখানে 16.9। কত কোণে পড়ছে এটি এখন জানা দরকার। আচ্ছা, আমরা যদি এটি নাও বের করি তাও কোনো সমস্যা নেই। তার মানে আমরা যে ভি আর প্রাইম এই ভেক্টর মান তো জানলাম, আর ভি আর প্রাইম ভেক্টরটাকে যদি আমরা প্রকাশ করি, ভি আর প্রাইম এটা ভেক্টর হিসেবে প্রকাশ করলে আমরা পাচ্ছি -16.67 আই -2.77 জে। এটা হলো আমাদের এই ভেক্টরটা, যেটার মান আমি লিখেছি এটা, কিন্তু আসলে ভেক্টর হিসেবে প্রকাশ করলে তো তাই হবে, তাই না? আচ্ছা, এখন গাড়ি চলছে পূর্ব থেকে পশ্চিম দিকে 100 কিলোমিটার পার আওয়ার বেগে, একটি গাড়ি সেটি পূর্ব থেকে পশ্চিম দিকে চলছে। ঠিক আছে, একটি গাড়ি যাচ্ছে, সেই গাড়িটি একটা গাড়ি যাচ্ছে, সেটা কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে। তো এই গাড়ির বেগ কত? গাড়ির বেগ ভিসি ভিকার সেটি হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। 100 কিলোমিটার পার আওয়ার (27.78 মিটার পার সেকেন্ড। এখন এই গাড়ির
কি হবে, সামনের কাজ ভেজবে না পিছনের কাজ ভেজবে? তোমরা খেয়াল করো, বৃষ্টি এভাবে পড়ছে, বৃষ্টি কিন্তু তাহলে এভাবে পড়ছে, গোটা পথ জুড়ে গাড়ি যাচ্ছে আর বৃষ্টি কিন্তু পিছন দিকে পড়ছে। অর্থাৎ গাড়ির বেগের সঙ্গে যদি তুলনা করি, শুধুমাত্র বাতাস এবং বৃষ্টি কিন্তু যদি বাতাস বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বৃষ্টি এভাবেই পড়বে, কিন্তু বাতাস থাকার কারণে বৃষ্টিটা তীর্যক হয়ে গেছে। এখন গাড়িও যে যাচ্ছে সেই দিকে, তা আমাদের কাছে নর্মালি মনে হচ্ছে যে গাড়িতে এসে পিছনের কাছেই তো বৃষ্টি পড়বে, কিন্তু আসলে কি করছে আমরা এটা একটু দেখি। তাহলে গাড়ির বেগকে যদি আমরা ভেক্টর হিসেবে প্রকাশ করি, তাহলে ভিসি ইজ ইকুয়াল টু হবে এটি আমাদের 27.78। এটু কিন্তু যেহেতু কি ঋণাত্মক এক্স অক্ষ বরাবর, সুতরাং আমরা মাইনাস আই, ডিরেকশন হচ্ছে মাইনাস আই, ঠিক আছে? তাহলে আমরা দিলাম। তো সুতরাং এখন গাড়ির সাপেক্ষে এই যে বৃষ্টিটা পড়ছে, এখন আমরা কিন্তু ওই দুটির কথা বাদ দিই, যে বৃষ্টি উলম্বভাবে পড়ছে আর বাতাস, এই দুইটার কথা বাদ দিই। আমাদের কাছে কিন্তু এখন শুধুমাত্র গাড়ি এবং কি এই যে এই বেগটা ভি আর প্রাইম, অর্থাৎ বাতাস বৃষ্টির উপরে প্রভাব বিস্তার করে যে লব্ধ বেগ তৈরি করবে, এই দুটির মধ্যে সম্পর্ক ভি আর প্রাইম আর কি গাড়ির যে প্রকৃত বেগ, এই দুটির মধ্যে আমাদের সম্পর্ক। এখন তাহলে গাড়ির সাপেক্ষে এটির এখন এই বেগটাকে যদি আমরা পরিমাপ করতে চাই, সেটি কিন্তু হবে আপেক্ষিক বেগ। গাড়ির বেগ সাপেক্ষে, গাড়ির কোনো যাত্রী তার সাপেক্ষে যদি আমরা এই বৃষ্টির বেগটাকে আমরা এখন যদি বের করতে চাই, তাহলে সেটি হবে আপেক্ষিক বেগ। তাহলে সেক্ষেত্রে তো আমরা জানি যে সুতরাং ভি সি আর প্রাইম ইজ ইকুয়াল টু ভি আর প্রাইম মাইনাস কি ভিসি, বা তাহলে ভি আর প্রাইম যেটা আমরা জানি -16.7 I -2.77 J। এখন এখানে নিশ্চয় আরো বিয়োগ হবে কি, তাহলে এখানে মাইনাস মাইনাস কি হয়ে যাচ্ছে প্লাস 27.78 I, অর্থাৎ আমরা পাচ্ছি ভিসি আর প্রাইম ইজ ইকুয়াল টু, দেখো 27.78 থেকে আমরা 16.67 কে বিয়োগ দিয়ে দিই 11.11, তাহলে এটি হচ্ছে 11.11 I, আর এখানে থাকতেছে 2.77 J। তাহলে এটি কিন্তু আমাদের এই যে নতুন ভেক্টর, ঠিক আছে? অর্থাৎ তাহলে এই দুটি মিলে একদম যে চূড়ান্ত যে ভেক্টর মিলাম, সবগুলোকে বিবেচনা করলাম। প্রথমে বাতাস এবং বৃষ্টির প্রকৃত ডিরেকশন অনুসারে আমরা যে বৃষ্টির যে আপেক্ষিক বেগে লব্ধি বেগের ডিরেকশন সেটি আমরা বের করলাম। এবার সেটি এবং গাড়ির সাপেক্ষে সেইটার আপেক্ষিক বেগের যে ভেক্টর সেটা কিন্তু বের করলাম আমরা এইটা, ঠিক আছে? এখন তাহলে এইটাকে যদি আমি নতুন করে আঁকতে চাই, আমি এই যে ভেক্টরটাকে নতুন করে এঁকে, এটাই তো চূড়ান্ত আমাদের অবস্থা, তাই তো? তাহলে সেটি কেমন হবে? আমি নিচে আঁকছি। খেয়াল করো যে এটা কিন্তু প্লাস, এটা কিন্তু প্লাস, তার মানে 11.11 I আর -2.7, মাইনাস মানে ডিরেকশন নিচের দিকে। তার মানে বৃষ্টি পড়বে কোন দিকে? এই দুইটার লব্ধি কোন দিকে হবে? সুতরাং বৃষ্টি, চূড়ান্ত বৃষ্টি কিন্তু এইভাবে আর পড়বে না, বরং আমরা সবগুলোকে যদি বাদ দিই তাহলে এটাই হবে ভি সি আর প্রাইমের ডিরেকশন, অর্থাৎ বৃষ্টি কিন্তু এসে গাড়ির সামনের কাছে পড়বে। মজার বিষয় কিন্তু, অর্থাৎ আমরা আপাতত ভাবে যেটা দেখছি বা মনে করছি আসলে সেটা কিন্তু নয়, ম্যাথমেটিক্স কিন্তু ভিন্ন কথা বলছে। গাড়ির বেগ এখানে এতটাই বেশি যে আসলে যে বৃষ্টি আসলে পিছন থেকে এসে পড়ার কথা, সেই বৃষ্টি এসে তার জন্য সামনে থেকে হয়ে গেছে। সুতরাং এক্ষেত্রে গাড়ি কত বেগে এসে পড়বে? প্রথমত কথা, আমরা যদি এই ডিরেকশনটা বের করে দিতে চাই, প্রথমত বেগ যদি বের করতে চাই, তাহলে ভি সি আর প্রাইম ইজ ইকুয়াল টু √,
11.11 স্কোয়ার প্লাস 80, যেটার মান কত আসবে দেখো। $11.45। তার মানে বৃষ্টি গাড়ির সামনের কাছে এসে 11.45 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করবে। ঠিক আছে, আর ডিরেকশন কেমন? ডিরেকশন কিন্তু উলম্বের সঙ্গে কত কোণে দেখো, এটা যদি বের করতে চাই তাহলে আমরা সুতরাং থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, এখানে ওটা থিটা মানে এটাই থিটা, লম্ব বাই ভূমি, $76। প্রিয় শিক্ষার্থীরা, দেখলে যে তোমরা এই সমস্যার সমাধানটা দেখলে। এবার আমরা পরের অঙ্কে চলে যাই। ট্রেনের বেগ ভিটি 59 প্লাস 2J এবং গাড়ির বেগ ভিসি 3I প্লাস 12J। গাড়িটি প্রকৃতপক্ষে ট্রেনের গতির অভিমুখের সাথে কত কোণে চলছে? ট্রেন সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ, গাড়িটির প্রকৃত বেগ অপেক্ষা বেশি না কম তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঠিক আছে, আমরা এখানে একই রকমভাবে আমরা সবগুলো সমস্যার সমাধানের ক্ষেত্রে একই নিয়ম ফলো করব। এটা প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই। তার মানে এখানে কি বলা হচ্ছে, যে ট্রেনের বেগ হচ্ছে 59 প্লাস 2J এবং ভিসি গাড়ির বেগ হচ্ছে 3I প্লাস 12J। তো আমরা এখানে যদি সে অনুসারে দেখি তাহলে 59 প্লাস 2J, তার মানে হচ্ছে যে এদিকে 59 এদিকে 2J, তার মানে গাড়ির বেগ কোনো একদিকে এরকমই কোনো একটা দিকে হবে, ট্রেনের বেগ, তাই না? এরকম কোনো একদিকে হবে। 3I প্লাস 2J 3I প্লাস 12J, তার মানে গাড়ির বেগ, এই গাড়ির বেগও কিন্তু কি হবে এইরকম, মানে যেহেতু কি 3I প্লাস 12J, এদিকে 3I এদিকে 12J, তার মানে দুটাই ধনাত্মক, তার মানে গাড়ির বেগে এদিকে কোন একদিকে, তাহলে দুটাই কিন্তু আসলে প্লাস এক্স প্লাস ওয়াই যেই কোঅর্ডিনেট এখানে এই ক্ষেত্রে চলাচল করছে, ধনাত্মক এক্স ধনাত্মক ওয়াই এর যে কোঅর্ডিনেট সিস্টেম সেখানে চলছে। এখন তাহলে বলছে যে এখন গাড়ির সাপেক্ষে ট্রেনের কত, কি বলছে যে ট্রেন সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ কত, বা গাড়িটি প্রকৃতপক্ষে ট্রেনের গতির অভিমুখের সাথে কত কোণে চলছে। ট্রেনের সাপেক্ষে গাড়িটি কত বেগে চলছে, তো এটা যদি ভিটি হয় আর এটা যদি ভিসি হয় তাহলে এই ট্রেনের সাপেক্ষে গাড়ির বেগ কত, তার মানে এরকম একটা বেগ, আপেক্ষিক বেগ কত। এটা কিন্তু প্রকৃত বেগ হয়, এটা কিন্তু প্রকৃত ভেক্টর দেওয়া আছে, তার মানে এটা প্রকৃত অবস্থায় না, কিন্তু চলন্ত অবস্থায় আপেক্ষিক বেগ কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাই না? কি চলন্ত অবস্থায় চেঞ্জ হয়ে যাবে। এখন কিন্তু এই দুইটার মধ্যে যে কোণ, সেই কোণটা কিন্তু থাকবে না, অন্য কোনো কোণ তৈরি হবে।
যেমন এই অবস্থায় শুধু বলছে যে ট্রেনের সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ গাড়িটির প্রকৃত বেগ অপেক্ষা কম নিতে। গাড়ির প্রকৃত বেগ কত? গাড়ির প্রকৃত বেগ হচ্ছে vc ইজ ইকুয়াল টু রুট ওভার 9 প্লাস এটি কিন্তু গাড়ির প্রকৃত বেগ। কিন্তু ট্রেন থেকে একজন যাত্রী যখন গাড়িটাকে চলতে দেখবে তখন কিন্তু এই বেগে চলতে দেখবে না, তখন অন্য কোনো একটা বেগে চলতে দেখবে, সেটি হবে আপেক্ষিক। তো ট্রেন সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ কত? তাহলে ট্রেন সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ হচ্ছে আমরা বলতেছি ভিটিসি সমান সমান ভিসি মাইনাস ভিটি। অর্থাৎ তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 3i প্লাস 12j মাইনাস 15i মাইনাস 2j। আমরা এখান থেকে পাচ্ছি মাইনাস 12i প্লাস 10j। এটি হচ্ছে কিন্তু ভিটিসি। অর্থাৎ তাহলে গাড়ি সাপেক্ষে মানে ট্রেন সাপেক্ষে গাড়িটির যদি বেগটাকে আমরা যদি ভেক্টর হিসেবে দেখি, যদিও চলছে তারা কিন্তু দুটাই কিন্তু এই কি বলবো প্রকোষ্ঠে, তাই না, প্লাস এক্স প্লাস ওয়াই প্রকোষ্ঠে এই অংশটুকুর মধ্যে চলছে। কিন্তু আসলে এখানে যেটা দেখাচ্ছে যে ট্রেন সাপেক্ষে গাড়ির কিন্তু তা মনে হবে না, বরং ট্রেন সাপেক্ষে গাড়ির মনে হবে কেমন যে ভিটিস হবে মাইনাস 12i, তার মানে মাইনাস 12i প্লাস 10j। আসলে ট্রেনের যাত্রী নিকট মনে হবে গাড়িটা যেন এদিকে চলছে, ট্রেন তো এদিকেই যাচ্ছে, তাই না? ওই যে এই অনুসারে আমরা যদি বলি এটা যদি ভিটি হয় তাহলে ট্রেনের সাপেক্ষে আপেক্ষিক বেগ মনে হবে এটা গাড়ির। কিন্তু আসলে কিন্তু একজন নিরপেক্ষ দর্শক যে স্থিরভাবে কোনো মাঠে দাঁড়িয়ে আছে তার কাছে কিন্তু মনে হবে কি দুটি কিন্তু এভাবে চলছে। এটা কিন্তু প্রকৃত দিক, এখানে বর্ণনা অনুসারে যা বলা হচ্ছে এটি কিন্তু প্রকৃত দিক। কিন্তু ট্রেনের যাত্রীর নিকট গাড়িকে মনে হবে কিন্তু সেটি গাড়ি এভাবে চলছে। মজার বিষয়। তো সুতরাং আমরা সেই তাহলে এবার আমরা যদি বলি সুতরাং যে এটা ভিটিসি কত? ভিটিসি রুট ওভার মাইনাস 12 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। পনেরো দশমিক 62। তাহলে ট্রেনের যাত্রী নিকট মনে হবে গাড়িটা যেন কত বেগে চলছে? 15.62 মিটার পার সেকেন্ড বেগে। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে প্রকৃতপক্ষে গাড়ি এবং ট্রেন উভয় এটাকে যদি আমরা পূর্ব দিক ধরি, আর সবসময় এটি কি হয়? এটি হয় উত্তর দিক। তাহলে পূর্ব উত্তর দক্ষিণ পূর্ব উত্তর কোণে কিন্তু চলছে উভয়ে। কিন্তু চলন্ত ট্রেন থেকে গাড়িটাকে মনে হবে যে না, চলন্ত ট্রেন থেকে গাড়িটাকে মনে হবে যেন উত্তর পশ্চিম কোণে চলছে। তো এই সমস্যাগুলো কিন্তু আমাদের এমনিতেই সমাধান করা অন্য কোনোভাবে বেশ জটিল হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু খুব সহজভাবে সুন্দরভাবে কিন্তু আমরা এই সমাধানগুলো করতে পারছি, তাই না? তাহলে এটা আর কত কোণে চলছে গাড়িটি? প্রকৃতপক্ষে ট্রেনের গতির অভিমুখের সাথে কত কোণে চলছে, এটা ছিল প্রথম প্রশ্ন। তাহলে এই যে এই কোণটা প্রথম প্রশ্ন অনুসারে এই কোণ চাওয়া হয়েছে, আর দ্বিতীয় প্রশ্ন অনুসারে চাওয়া হয়েছে এটা। তার মানে ট্রেনটির প্রকৃত বেগ হচ্ছে গাড়ির প্রকৃত বেগ এটা, কিন্তু ট্রেনের সাপেক্ষে গাড়ির হচ্ছে আপেক্ষিক বেগ হচ্ছে এটা। এইটা হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তর। তার মানে নিঃসন্দেহে কি ট্রেনের সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ গাড়িটির প্রকৃত বেগ অপেক্ষা বেশি। এটা আমাদের হয়ে গেল। আর প্রথম প্রশ্নে চাওয়া হয়েছে এটা, যে এইটা কত। তাহলে এইটা যদি আমরা বের করতে হয় খুব সহজ। সেটা কত আমরা জানি, ভিটি ডট ভিসি
এই থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স এই তো আমরা এই দুটি ভেক্টরের মধ্যে ডট গুণন করে তাদের মান দিয়ে মানের গুণফল দিয়ে ভাগ দিয়ে কস ইনভার্স করলে আমরা এখানে কোণ পেয়ে যাব। ঠিক আছে, আর যদি বলা যে চলন্ত অবস্থায় কোণ কত, চলন্ত অবস্থায় কোণ কত হবে, তাই নাকি? এই যে আমাদের এই ভেক্টর এখানে চলে আসতে হবে, এটাতে চলে আসতে হবে চলন্ত অবস্থায় কোণ কত। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কত কোণে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ট্রেনের বেগ আর এটা হচ্ছে কি ভিটিসি। সুতরাং তখন আমাদের এই কোণটা বের করতে হবে থিটা প্রাইম। তাহলে এটার সঙ্গে এটার ডট গুণন করলেই চলবে, এটার সঙ্গে এইটার ডট, তাহলে এটা তো ট্রেন এদিকে যাচ্ছে, তাহলে তার সঙ্গে এইটার যদি ডট গুণন করি আমরা এইভাবে বের করি তাও কিন্তু কোণ বের করে যাবে, কিংবা এটা অন্যভাবে বের করে যায়। যেমন হচ্ছে আমরা যদি এই কোণটা বের করি আর এই কোণটা বের করি, এই দুটো কিন্তু বের করে যাবে, বের করলে কিন্তু যোগ করে দিলেই কিন্তু ডিরেকশন বের হয়ে আসবে। এটা এখান থেকে সম্ভব, খুব সম্ভব, তাই না? কি ভিটির মান তো দেওয়া আছে, ভিটি কিন্তু কত দেওয়া আছে 59 প্লাস 2j, তার মানে এটা 59 এটা 2j। তার মানে এই কোণটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো। আবার এই ভেক্টরটার মান দেওয়া আছে, ভেক্টরটা দেওয়া আছে সেটি কত -12 প্লাস 10j। তো সুতরাং এখান থেকে আমরা এই কোণটা বের করতে পারবো, তাহলে এই দুটো কোণকে যোগ করলে কিন্তু আমরা এই থিটা প্রাইম বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে থিটা প্রাইম, এইটা টোটালটা। তো নিঃসন্দেহে সেটি কি হবে, বেশি হবে, তাই নাকি? এবার আমরা পরের অঙ্কটা দেখি। ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান কোনো গাড়ির চালক 40 × √3 কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। ট্রাকটি প্রকৃত কোন দিকে চলছে? এখানে এটি খুব কমন অঙ্ক, সব বইয়ে প্রায় এই অঙ্কটা আছে। তো আমরা একই রকমভাবে এদিকে পূর্ব দিক, এদিকে পশ্চিম, উত্তর এবং দক্ষিণ, একই সঙ্গে আমরা এটাকে +x -x +y -y এভাবে বিবেচনা করি। তো বর্ণনা অনুসারে যে ঘন্টায় 40 কিলোমিটার মানে 40 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলমান কোনো গাড়ি, তার মানে গাড়ির এখানে প্রকৃত দিক দেওয়া আছে এবং প্রকৃত বেগের মান দেওয়া আছে, সেটি হচ্ছে যে পূর্ব দিকে যাচ্ছে একটি গাড়ি 40 কিলোমিটার পার আওয়ার। তো 40 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, আমরা বেগের মান যদি চেঞ্জ না করি কোনো সমস্যা নেই, তাতে মিটার পার সেকেন্ড না নিয়ে আসলেও কোনো প্রবলেম হবে না। 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, ঠিক আছে। তার মানে আমরা এই গাড়ির ভি-কার এইটাকে কিন্তু যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা সরাসরি এভাবে প্রকাশ করতে পারি 40i, অবশ্যই কিলোমিটার এটা, ঠিক আছে, যেহেতু বলা আছে 40i, তাহলে ধনাত্মক এভাবে যাচ্ছে। এবার বলছে যে এই চলমান অবস্থায় সে একটি ট্রাককে উত্তর দিকে যেতে দেখছে, এই চলমান অবস্থায় সে একটি ট্রাককে উত্তর দিকে যেতে দেখছে। তাহলে সে চলমান অবস্থায় যখন একটি ট্রাককে যেতে দেখছে, সেটি কি তার ট্রাকের তো প্রকৃত বেগ নয়, সেটি হবে ট্রাকের আপেক্ষিক বেগ, অর্থাৎ গাড়ি সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ। তো সুতরাং গাড়ি সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ ভিসিটি সেটি কিন্তু হচ্ছে কত 40√3। এটি হচ্ছে গাড়ির প্রকৃত বেগ
আর এটি হচ্ছে গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ। অঙ্কের বর্ণনা অনুসারে কিন্তু আমরা তাই পাচ্ছি। এখন যদি আমরা এটাকেও ভেক্টর হিসেবে প্রকাশ করি তাহলে আমরা পাচ্ছি ভিসিটি ইজ ইকুয়াল টু, যেহেতু ধনাত্মক 40√3, সুতরাং গাড়ি সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ সমান সমান ট্রাকের প্রকৃত বেগ মাইনাস কি গাড়ির প্রকৃত বেগ। আমাদের এখানে প্রয়োজন হচ্ছে ট্রাকের প্রকৃত বেগ কত, যেটি আমরা লিখতে পারি এটি হচ্ছে ট্রাকের বেগের প্রকৃত বেগের যে ভেক্টর, আমি আবার বলছি এটি হচ্ছে ট্রাকের যে প্রকৃত বেগের ভেক্টর। তার মানে আমরা আমাদের যে ট্রাকের প্রকৃত বেগ চাও তাহলে তার ডিরেকশন কেমন হচ্ছে, আমরা এখন যদি আবার কোঅর্ডিনেট সিস্টেম আঁকি এবং সেটাকে দেখাই তাহলে আমরা পাচ্ছি 40i, এদিকে 40i আর এদিকে হচ্ছে 40√3j, তাই তো। তার মানে এই দুইটির ডিরেকশন অনুসারে এই দুটির লব্ধি মানে এই ভেক্টরটা কিন্তু এরকম কোন একদিকে হবে। এই ভেক্টরটারই এক্স অক্ষ বরাবর উপাংশ 40i আর y অক্ষ বরাবর উপাংশ কত 40√3j। সুতরাং এই দুইটার লব্ধি হচ্ছে এইটা। সুতরাং এখন যদি আমরা বের করি এটা তাহলে আমাদের দেখো √/, এইটি তখন ট্রাকটি আসলে প্রকৃতপক্ষে কোন দিকে যাচ্ছে, ট্রাকটি আসলে প্রকৃতপক্ষে 80 কিলোমিটার/আওয়ার বেগে চলছে এবং সেটি কোন দিকে, পূর্ব উত্তরের মাঝের কোন একদিকে। এটা হচ্ছে ট্রাকের প্রকৃত ডিরেকশন। যদি কোণ বের করতে বলা হয় আমরা কোণ বের করতে বলতে পারি, তার মানে এই কোণটা বের করতে পারি, আমরা উত্তর দিকের সঙ্গে কোণটা বের করতে পারি কিংবা কি পূর্ব দিকের সঙ্গেও কোণটা বের করতে পারি। তা আমরা যদি উত্তর দিকের সঙ্গেই কোণটাকে বের করে দিই, সুতরাং তোমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করতে পারো। এটা এখানে 40 আর এখানে কি 40√3, মান হিসেবে তো এটা 40√3, এটা 40। আমরা সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স এখান থেকে বের করা যায় $30 ডিগ্রি। তাহলে এটি উত্তর দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে চলছে, অর্থাৎ কি উত্তর দিকের সঙ্গে যদি 30 ডিগ্রি কোণে চলে তাহলে এটি পূর্ব দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে চলছে। ঠিক আছে, আমরা বলতে পারি যে পূর্ব দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে উত্তর পূর্ব দিকে কোনো দিকে, অথবা আমরা এটাও বলতে পারি উত্তর দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে উত্তর পূর্ব দিকে কোনো দিকে, যে কোনো একটা বলতে পারি। এইভাবে আমরা ডিরেকশন বের করতে পারি। তো খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা যে
আসলে আমি যে কয়টি অঙ্ক করলাম সবগুলো অঙ্কের কিন্তু একটি খুব সাধারণ নিয়ম আছে। আমরা কোঅর্ডিনেট সিস্টেম বিবেচনা করে জাস্ট ভেক্টর ফর্মেটে ফেলে দিয়ে আমরা এটা বের করতে পারি, এবং এই ক্ষেত্রে এটা কিন্তু খুবই সহজ, এবং এখানে ভুল করার মানে আমাদের অনেক জটিল চিন্তা ভাবনা কিন্তু এড়ানো চাই, তাই না? তোমাদের আরেকটি অঙ্ক, এটি দিয়ে আমরা শেষ করব। ইতিমধ্যে কিন্তু আমরা এরকম অঙ্ক করে ফেলেছি আর কি, আমি জাস্ট একটা উদ্দীপক হিসেবে এটা নিয়ে আসছি যে বৃষ্টি স্নাত কোনো এক দিনে একজন যাত্রী 800 মিটার চওড়া নদী পার হবার প্রয়োজনে ঘাটে বাঁধা একটি নৌকার উপর উঠে বসলো। বৃষ্টির বেগ 6 মিটার পার সেকেন্ড এবং নদীতে স্রোতের বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। মাঝি নৌকাটিকে 12 মিটার পার সেকেন্ড বেগে চালিয়ে স্রোতের দিকের সাথে 120 ডিগ্রি কোণে রওনা দিল। যাত্রা শুরুর পূর্বে যাত্রী মাঝিকে বলল যে তার স্বল্পতম সময়ে নদী পার হওয়া প্রয়োজন। তোমরা মানে এর মধ্যে বুঝতে পারছো যে আসলে কি দুটি বিষয়, একটি হচ্ছে যে আমরা যদি এভাবে দেখি তাহলে এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি জেড অক্ষ হয়, প্রথমে আসলে কিন্তু নদীর যে কিনারের কথা আমরা বলছি, ঠিক আছে, নদী দুটি তীর, তাহলে এর মধ্যে তাহলে এটি কিন্তু এক্স ওয়াই তলে, নদী এবং নৌকার গতি কিন্তু সব এক্স ওয়াই তলে। আর বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টি এবং কিন্তু নৌকার গতি এটি কিন্তু আবার দুটি আলাদা তলে, মানে এটি কিন্তু কি বলবো যে এটি আবার ভিন্ন দুটি তলে, ভিন্ন একটি তলে। সুতরাং এই দুটাকে কিন্তু মিক্স করে ফেলো না। প্রথমে আমাদের এখানে যেটা বলা হচ্ছে যে বৃষ্টির বেগ 6 মিটার পার সেকেন্ড উলম্ব বরাবর এবং স্রোতের বেগ 8 মিটার পার সেকেন্ড। তাহলে স্রোতের বেগ কোন বরাবর? এক্স অক্ষ বরাবর। বৃষ্টির বেগ জেড অক্ষ বরাবর নিচের দিকে, তাই নাকি? তাহলে বৃষ্টির বেগকে যদি আমরা বলি ভি রেইন, সেটি হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। আর হচ্ছে স্রোতের বেগ ভি কারেন্ট, সেটি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। আর নৌকার বেগ ভি বোট, সেটি হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। প্রথমে আমাদের আসলে যেটি বের করা দরকার সেটি হচ্ছে যে স্রোত এবং যে নৌকার বেগ এদের যে লব্ধি বেগ সেটা কত হবে। এটা কিন্তু এই দুইটার মধ্যে কিন্তু লব্ধি বেগ, তাহলে এই দুইটার লব্ধি বেগ তাহলে আমরা বের করতে পারি। সুতরাং যে তাদের মধ্যবর্তী কোণ কত, এখানে বলা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তো সুতরাং আমরা বলতে পারি ভিবিসি অর্থাৎ বোট এবং যে কারেন্ট, নৌকা এবং যে স্রোত এদের যে লব্ধি বেগ, সেই লব্ধি বেগটা আমরা প্রথমে বের করতে পারি। সেটি হচ্ছে যে ভি বি স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার প্লাস 2VB ভিসি কস 120 ডিগ্রি, তাই না? তাহলে এই অনুসারে প্রথমে আমরা এটা বের করে নেব। এটির মান হচ্ছে আমাদের হচ্ছে কত, 10.58 মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে নৌকা সাপেক্ষে মানে সরি নৌকা এবং কি যে স্রোতের আপেক্ষিক বেগ, এটি হচ্ছে তাদের আপেক্ষিক বেগ না সরি লব্ধি বেগ। আচ্ছা, তাহলে এবার আমাদের এই দুটির ফাংশন শেষ। এবার বৃষ্টি পড়ছে। এখন যদি বৃষ্টি পড়ে তাহলে এবার বৃষ্টি পড়ছে উলম্বভাবে, নৌকা যেদিকে যাক সেটা নিয়ে কোনো কথা নেই। নৌকা সেটা এক্স অক্ষ বরাবর গেল না ওই অক্ষ বরাবর গেল নাকি এক্স ওয়াই অক্ষের মাঝে কোনো একদিকে গেল সেটা বিষয় নেই। তাহলে নৌকা চলছে হচ্ছে অনুভূমিক বরাবর, মানে বিষয়টা এরকম চিন্তা করে নৌকা চলছে অনুভূমিক বরাবর কোনো একটা দিকে, অর্থাৎ ভূমির তলে, সেটি এক্স না ওয়াই অক্ষ সেটি নয়, সেটা যে কোনো তলে মানে এই তলের উপর যে কোনো দিকে যেতে পারে।
আর তার সাপেক্ষে এবার বৃষ্টি পড়ছে উলম্ব বরাবর ভিআর, এটা ভিআর আর এটা ভিবিসি। ঠিক আছে, তাহলে এখন বলা হচ্ছে যে তাহলে এবার যাত্রীকে ভেজা থেকে রক্ষা পাওয়ার জন্য কত কোণে ছাতা ধরতে হবে। আমরা এই দুইটার মধ্যে আপেক্ষিক, তাহলে এই দুইটার বেগ আবার কি ধরনের বেগ হবে? এই দুইটা কিন্তু এখন আর লব্ধি বেগের বিষয় না, এটা কিন্তু আপেক্ষিক বেগের বিষয়, তাই তো? আচ্ছা, তো আমরা তাহলে ভিবিসি এটাকে যদি ভেক্টর হিসেবে প্রকাশ করি, আচ্ছা ভি রেনকে যদি আমরা ভেক্টর হিসেবে প্রকাশ করি তাহলে কিন্তু এটা হবে -6j, আর ভিবিসি এটি হবে হচ্ছে 10.58i। সুতরাং আমরা যখন বলছি যে ওই যে চলমান যে নৌকা, সেই নৌকার সাপেক্ষে এখন বৃষ্টির বেগের আপেক্ষিক বেগ কত, তাহলে সুতরাং আমরা বের করতে পারি এটাই আসলে VBCR, অর্থাৎ আমরা বোঝাচ্ছি যে চলমান নৌকা অর্থাৎ স্রোতের প্রভাবে যে চলমান নৌকা, সেই নৌকার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ সমান সমান VR মাইনাস VBC, যেটি আসলে -6j আর মাইনাস 10.58i। এটি হচ্ছে কিন্তু বৃষ্টি পড়ার ডিরেকশন। তার মানে বৃষ্টি পড়ার ডিরেকশন হচ্ছে -10.58i, তাহলে এটা এদিকে, আর কি -6j, তার মানে এটা ডিরেকশন এইদিকে। তাহলে সুতরাং বৃষ্টি পড়ছে কি এই দুইটার মাঝে এইরকম কোন একদিকে, এইভাবে পড়বে বৃষ্টি, এইভাবে বৃষ্টি পড়ছে। তাহলে সুতরাং আমাদেরকে এই কোণটা বের করতে হবে থিটা, এই কোণটা মানে হচ্ছে এই কোণটা। সুতরাং আমাদের এটা যদি 10.5, এটা 6 আর এটা কত 10.58, সুতরাং আমাদের কোণ বের করার ক্ষেত্রে সুতরাং থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স লম্ব বাই ভূমি, তার মানে 10.58 ডিভাইড বাই 6, সেটির মান হচ্ছে 60.44। অর্থাৎ এই যে কোণটা, এই কোণের মানটা হচ্ছে 60.44 ডিগ্রি, অর্থাৎ উলম্বের সঙ্গে 60.44 ডিগ্রি কোণে ছাতাটাকে ধরতে হবে। আর পরের অঙ্কটা আসলে ওটা আপেক্ষিক বেগ সংক্রান্ত নয়, তোমরা এটা বুঝতেই পারছো যে সেক্ষেত্রে তোমরা ওটা আমাদের যে ধরনের অঙ্কগুলো করা হয় সেভাবেই করবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি যে আজকের এই ক্লাসটুকুতে কিছুটা হলেও আমরা একটু ভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি আলোকপাত করতে পেরেছি আর কি, আশা করি, এবং এটা তোমাদের ভালো লেগেছে বলে আশা করছি। তারপরে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে, তোমরা যদি বুঝতে কোনো প্রবলেম হয়, তোমরা অবশ্যই কমেন্টস করবে এবং সেক্ষেত্রে কমেন্টস দেখে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, মানসিকভাবে এবং শারীরিকভাবে ভালো থাকার চেষ্টা করো। তোমাদের সবারই শুভকামনা, তোমাদের জন্য শুভকামনা রইল। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।